স্কুল থেকে আসবে না এটা ভালো। এটা হচ্ছে ধোয়ার পরে, এটা শুকলে ইয়ে হবে বুঝলি, ধোয়া হয়নি। ব্লুটা দেখেই তো বুঝতে পারবি তুহিন, তোটা ডিপ আর এখানে ব্লু কালারটা লাইট হয়ে গেছে জাস্ট। আমি অনিন্দিতা টেক্সাস থেকে লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর শীতকে খুব ভালো করে উপভোগ করছেন। আমাদের এখানেও কিন্তু শীত পড়েছে, সেটা কিন্তু বাচ্চাদের এই জ্যাকেট পরা দেখে বুঝতে পারছেন। আর সত্যিই হুস্টানে কিন্তু অবশেষে ঠান্ডাটা খুব ভালো মতনই পড়েছিল এই উইকেন্ডটাতে। আর তার সঙ্গে এখন যেহেতু ক্রিসমাস প্রায় দোরগোড়ায়, তাই বাড়ি তো ডেকোরেশন চলছে, বাড়ির ভেতর তার সঙ্গে বাইরেও ডেকোরেশন চলছে। অবশ্য ক্রিসমাসকে উপলক্ষ করে বাড়িটাকে সাজালেও তার আগে কিন্তু বাড়িতে আমাদের আরও একটা অনুষ্ঠান রয়েছে, সেটা কিন্তু আমি পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। এই তো ভালোই হয়েছে। হ্যাঁ, দুটো স্যান্ড বক্স দিচ্ছে না এর সাথে, ভালো লাগছে দেখতে। দিন আমাদের দুজনের মতবিরোধ আর তার সঙ্গে তীব্র কনকনে ঠান্ডা হাওয়া, এই সব কিছুকে উপেক্ষা করেই কিন্তু শেষ পর্যন্ত দেখতেই পাচ্ছেন দুটো ইনফ্লেটেবল কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। আর কেমন লাগছে কোটাটা একবার আপনাদের দেখায় দাঁড়ান। অন্ধকারটা হলে পুরো জায়গাটা কেমন জলমল করে উঠবে দেখুন। আর এরপরে যেটা আপনাদেরকে দেখাবো সেটা বলতে পারেন যে একটা রিকোয়েস্টই ছিল অনেক দিন আগে, যে কিভাবে আমরা বাড়িতে কার্পেট ক্লিন করি সেটা জানতে চেয়েছিলেন। যে আমরা এই যে বাড়িতে চারিদিকে দেখায় যে এগুলো কার্পেটেড রুম, তো সেই কার্পেটগুলোকে কি করে ক্লিন করি। তো রিসেন্টলি আমরা এই হুভার ব্র্যান্ডের একটা কার্পেট ক্লিনার কিনেছি। মেশিনটা একদম যেরকম ভ্যাকিউম ক্লিনার হয় সেইভাবেই কাজ করে, তবে একটাই ডিফারেন্স যে এটাতে ওয়েট ওয়াশ হয়, অর্থাৎ দেখতেই পাচ্ছেন এখানে সাবান আর তার সঙ্গে জল দুটো দিয়েই কিন্তু গোটা কার্পেটটা ক্লিন হচ্ছে। আর বিশ্বাস করবেন না, আমরা হয়তো খালি চোখে দেখতে পারি না বলে মনে হয় যে কার্পেটগুলো হয়তো অতটা নোংরা হয়নি, কিন্তু জাস্ট বিলিভ মি, এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন জলের সাদা, একটু পরেই সেই কালারটা আপনাদের দেখাবো আর দেখে বুঝতে পারবেন যে কতটা পরিমাণে নোংরা ধুলো আর তার সঙ্গে অবশ্যই জার্মস তো রয়েছে একটা কার্পেটে বসে থাকে, যেটা শুধুমাত্র ওই চোখে আমরা দেখতে পারি না বলেই হয়তো ওটাকে অ্যাভয়েড করে যায়। কিন্তু যেহেতু বললাম যে বাড়িতে একটা রিসেন্ট প্রোগ্রাম হতে চলেছে, সেই কারণে কিন্তু বাড়ির যত কার্পেট এরকম রয়েছে সমস্তগুলোকে কিন্তু আমরা এক এক করে ক্লিন করে নিচ্ছি।
যদিও থ্যাঙ্কসগিভিংয়ের আগেই কিন্তু এই মেশিনটা আমরা কিনেছিলাম, কিন্তু দেখলাম যে থ্যাঙ্কসগিভিংয়ের সময় এই মেশিনটা আরেকটু ডিসকাউন্টেড রেটে পাওয়া যাচ্ছিল। তো যাই হোক, যেহেতু আমাদের ওই টাইম পিরিয়ডটা 30 ডেজ যে ওয়ারেন্টিটা বা রিটার্ন টাইমটা থাকে সেটা পেরিয়ে গেছিলো, তাই কিছু করার ছিল না। তো এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, সিম্পলি এটাকে যখন ওই শ্যাম্পু একটা পাওয়া যায় এই পাউচটাতে রয়েছে সেটা, আর আপনাকে একটু লিউকওয়ার্ম ওয়াটার নিয়ে কন্টেনারটা ভরতে হবে, আর মেশিনটা যখন সামনের দিকে চলবে সেটা কিন্তু ক্লিন করবে, মানে ওয়াশ করবে কার্পেটটাকে, আর যখন আপনি সেটাকে পেছনের দিকে পুল করবেন সেটা কিন্তু ড্রাই করবে। আর আপনার যখন মনে হবে যে সম্পূর্ণভাবে এটা পুরোপুরি ক্লিন হয়ে গেছে, জলটা আর নোংরা আসছে না, তখন শুধুমাত্র ওই ড্রাই অনলি বাটনটা প্রেস করলেই কিন্তু এটাকে এবার আপনি বোথ ওয়ে, সামনে অথবা পেছনে যখন এটাকে পুল বা পুশ করবেন, এটা কিন্তু শুধুমাত্র কার্পেটটাকে ড্রাই করবে। আর এখন দেখুন, দেখতেই পাচ্ছেন কার্পেটে যে জলগুলো ছিল, মানে যেটা ওয়াশ করার জন্য হয়েছিল, সেই নোংরা জলটা শুধুমাত্র কিন্তু এখন সেটা কালেক্ট করছে এই কার্পেটটা থেকে। আর একবার আপনাদের আফটার আর বিফোর রেজাল্টটা দেখায়, দেখুন। এটা হচ্ছে ধোয়ার পরে, এটা শুকোলে ইয়ে হবে, বুঝলি। আর পাশেরটা হচ্ছে এখন আমরা এটা ইয়ে করিনি, ধোয়া হয়নি। ব্লুটা দেখেই তো বুঝতে পারবি তুহিন, এই যে ব্লু কালারটা, এটা কতটা ডিপ, আর এখানে ব্লু কালারটা লাইট হয়ে গেছে, জাস্ট মানে নোংরা পড়ে পড়ে। যেহেতু বাচ্চারা বেশিরভাগ সময়ই কার্পেটের উপরেই গড়াগড়ি খাচ্ছে, আর লিভিং রুমে তো সব থেকে বেশি সময়টাই আমাদের কাটে, তো সেই কারণে কিন্তু এই কার্পেটটাকে যদি এরকম 3 মাস বা 6 মাসেও যদি একবার করে পরিষ্কার করে নেওয়া হয়, তাহলেই কিন্তু দেখবেন যে ঘরটা, গোটা ঘরটাই মনে হচ্ছে যেন এখন অনেকটাই সেফ। আর জাস্ট একবার জলের কালারটা দেখুন, কি পরিমাণে নোংরাটাই না হয়েছিল কার্পেটটা, কিন্তু যেটা খালি চোখে বোঝাই যেত না কোনো রকমভাবে যে এতটা নোংরা এতে বসে আছে। তো যাই হোক, এখন অনেকটাই কিন্তু রিলিফ লাগছে। এটা কি থ্যাঙ্কসগিভিং না ক্রিসমাস? ও রেয়ান, এটা থ্যাঙ্কসগিভিং এর গিফট তোমার, যদিও থ্যাঙ্কসগিভিং অনেক আগেই পেরিয়ে গেছে। ও না, ফিক্স করা গেছে তো। রেয়ান, আর কি কিছু করতে হবে না। ওরে ওরে, লাইট জ্বলবে কিন্তু, গ্লো ইন দ্য ডার্ক এটা। স্কুল থেকে আসবে না, এটা বাজে স্লোলি স্লোলি ইউ হ্যাভ টু ডু। ওকে ওকে না ইয়েগুলো পরিয়ে দিতে হবে, নি প্যাড আর ইয়েগুলো, বুঝলি তুই? হ্যাঁ। ও ও ওকে ওই ওকে এলবো প্যাড, নি প্যাড গুলো পরাতে হবে, বুঝলি? ও স্লো স্লো বেটা, স্লো। আর তারই সঙ্গে কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট কাজ সেরে নিলাম। আর এটা যদিও ভেবেছিলাম যে আমি এর উপরে কোনো ব্লগ বানাবো না, কিন্তু আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে কোনো একজন বন্ধু একসময় জানতে চেয়েছিলেন যে আমরা এই ড্রাই ওয়ালে, মানে এখানে তো আর সিমেন্ট বা বালির কোনো ওয়াল না, এটা সিম্পল একটা কাঠের ড্রাই ওয়াল, তো তার উপরে কি করে ভারী ভারী জিনিসগুলো হ্যাং করি। তো আমরা রিসেন্টলি এই থ্যাঙ্কসগিভিংয়েই বলতে পারেন ওয়ালমার্ট থেকে এই 4টে মিরর কিনে এনেছিলাম। অনেকদিনই ইচ্ছা ছিল যে আমাদের এই ডাইনিং এরিয়ার যে ওয়ালটা ছিল সেখানে অন্য একটা মেটালের আগে ওয়াল ডেকর ঝুলিয়ে রাখতাম, তো সেখানটায় ইচ্ছা ছিল, যেহেতু এটা একটা ক্লোজড স্ট্রাকচার দেয়, তাই ওখানে কিছু এরকম মিরর বা আয়না দিয়ে এই জায়গাটাকে একটু বড় করার চেষ্টা করব। তো এইরকমই 4টে পিস অফ মিরর আমরা কিনেছি, কিন্তু এখন প্রবলেম হচ্ছে যে এই মিররগুলো ইটসেলফ এতটাই ভারী যে এগুলোকে এখন দেওয়ালে কি করে লাগাবো। প্রথমেই যে আয়নাগুলো থাকে সেগুলোর প্রথম কথা মেজারমেন্টগুলো, ঠিক কোন কোন জায়গায় নেল দরকার, কোন কোন জায়গায় ওর হ্যাঙ্গিং অপশনসগুলো রয়েছে, সেগুলো কিন্তু প্রথমে বলতে পারেন এটা একদম নিখুঁতভাবে ম্যাথামেটিক্যাল ওয়েতে আর কি আমরা পুরো ক্যালকুলেট করি। দুটো ওপেনিংয়ের মধ্যে কতটা ডিস্টেন্স, তার সঙ্গে ফ্রেমটার সঙ্গে ওপরের সঙ্গে নিচের কতটা ডিস্টেন্স, পুরোটাই কিন্তু বলতে পারেন এটা খুব ভালো করে আগে মেপে একটা নিজেদেরকে একটা মাপ করে নিতে হয়, ঠিক করে নিতে হয়। কারণ এই দেওয়ালগুলো এমনই যে একবার যদি একটু করা হয় ফুটো, তো সেকেন্ড ফুটোটা করার জন্য মানে জায়গাটা পাওয়া যায় না বা খুব বড় হয়ে যায়। আর ড্রাইওয়াল মানে বলতে পারেন
পুরোটাই একটা ফাঁপা একটা দেওয়াল, মাঝখানে মাঝখানে শুধুমাত্র কিছু কাঠের স্টাড থাকে, কাঠের কিছু বলতে পারেন এক্সট্রা লেয়ার থাকে। তো সবসময় আমরা যেটা চেষ্টা করি যে এরকম একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে নেওয়ার পরে বা কিভাবে এটাকে সাজাবো সে সমস্ত কিছু ক্যালকুলেট করে নেওয়ার পরে আমরা প্রথমেই যেটা করি না, দেওয়ালের উপরে সেই স্টাডগুলোকে খোঁজার চেষ্টা করি। আর স্টাডগুলো তো খালি চোখে দেখার উপায় নেই, তার জন্য কিন্তু একটা মেশিন পাওয়া যায়, সেটা হচ্ছে স্টাড ফাইন্ডার বলা হয়। ইজিলি আপনি যে কোনো হার্ডওয়্যার দোকানে, স্পেশালি হোম ডিপো বা লোয়েজের যে কোনো জায়গায় পেয়ে যাবেন। তো এই যে এখন দেখতে পাচ্ছেন মেশিনটা তুহিনের হাতে রয়েছে, সেটাকেই বলা হয় স্টাড ফাইন্ডার। ওটা দিয়েই আমরা ক্রমশ ফাইন্ড করার চেষ্টা করছি যে ঠিক কোথায় কোথায় ওই লম্বা কাঠের যে স্টাড সেগুলো রয়েছে। স্টার্টগুলো পেয়ে যাওয়ার পরে এবার ঠিক কোন কোন জায়গায় নেলগুলোকে আমাদের লাগাতে হবে সেই জায়গাগুলো প্রথমেই কিন্তু একটা ওই বলতে পারেন টেপ দিয়ে মার্ক করে নিই, কারণ একটু এদিক ওদিক হয়ে যাওয়া মানে কিন্তু পুরো মেজারমেন্টটাই গন্ডগোল হয়ে যাওয়া। তবে আমি যখন প্রজেক্টটা দেখাচ্ছি, এটা প্রথমে আমরা ডাইরেক্ট দেওয়ালে স্টার্টগুলো খুঁজে সেগুলোতেই নেল দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পরে বুঝলাম যে এরকমভাবে কিন্তু হচ্ছে না, আমাদের প্রজেক্টটা কিন্তু সাকসেসফুল এতে হবে না, কারণ বললাম আগে মিরারগুলো প্রচণ্ড ভারী ছিল। তো সেই কারণে আপাতত এই পর্যন্ত কাজ সেরে আমরা ভাবলাম যখন যে না এটা আমাদের সাকসেসফুল হতে যাচ্ছে না, সেই কারণে আমরা কিন্তু আবার ছুটেছিলাম হোম ডিপো। আর এরপরে আমাদের টার্গেট ছিল হোম ডিপো থেকে এক্সট্রা কিছু কাঠ কিনে আনা। একটা 12 ফিটের লম্বা কাঠ আমরা কিনেছি, এবার সেটাই কিন্তু এই দোকানেই আমরা কাটিয়ে নিচ্ছি, একদম 6 ফিট করে দুটো টুকরো করে নিয়েছি আমরা। আর এখানে এই সুবিধা জানেন তো, বাড়িতে আমাদের যদিও এই সমস্ত মেশিন এখনও কিছুই নেই, কিন্তু এই দোকানে এলে আপনি যদি ওদেরকে মেজারমেন্টটা ঠিকঠাক দেন, ওরা কিন্তু হিসেব মতন কাঠগুলোকে কেটে দেয়। তো যাই হোক, আমাদের কাঠ নেওয়া হয়ে গেছে, এবার চলুন আবার বাড়ির দিকে যায়। এবার প্রজেক্টটা কিন্তু ফাইনালি আজকে শেষ করার সময় এসছে। দেওয়ালে স্টাড না পেলে অথবা যদি একটু বেশি ভারী জিনিসপত্র দেওয়ালে টাঙাতে হয়, তাহলে কিন্তু এভাবে এক্সট্রা কিছু স্টাড বাইরে থেকে লাগানো যেতে পারে। যেহেতু আমাদের কাছে টোটাল 4টে মিরার লাগানোর ছিল, তাই সেগুলো যথেষ্ট ভারী ছিল বলেই কিন্তু আমরা এই এক্সট্রা দুটো কাঠের স্টাড বাইরে থেকে লাগিয়ে নিলাম। আর এবার একবার ফাইনাল লুকটা খালি দেখে নিন আপনারা। বাড়ির বাইরে আর তার সঙ্গে ভেতরেও এখন রেডি। খুব তাড়াতাড়ি কিন্তু আবার হাজির হচ্ছি নতুন আর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।